একটু কল্পনা করুন তো, অত্যন্ত নিখুঁতভাবে পরিকল্পনা করা একটা খুন। কোনো টাকা বা প্রতিশোধের জন্য নয়, স্রেফ একটা অশুভ চোখ বা ইভিল আই ধ্বংস করার জন্য। কতটা অদ্ভুত, তাই না? আজকের এই আয়োজনে আমরা এডগার অ্যালান পোর বিখ্যাত গল্প দ্য টেলটেল হার্টের সেই গা ছমছমে আবহের পেছনের রহস্য আর মনস্তত্ত্বের ব্যবচ্ছেদ করব। আচ্ছা, চলুন একদম গভীরে ঢোকা যাক। এই গল্পের প্রেক্ষাপটটা কিন্তু সত্যিই বিস্ময়কর। মানে খুনি বারবার মরিয়া হয়ে প্রমাণ করতে চাইছে যে সে পুরোপুরি সুস্থ আর স্বাভাবিক, অথচ সে নিজেই সম্পূর্ণ বিনা প্ররোচনায় একদম ঠান্ডা মাথায় করা একটা নারকীয় খুনের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিচ্ছে। এই অদ্ভুত স্ববিরোধিতাই কিন্তু গল্পটাকে এতটা আকর্ষণীয় করে তোলে। আজকের এই বিশ্লেষণের রূপরেখাটা একটু জানিয়ে রাখি। প্রথমে আমরা দেখব দ্য সেইন মার্ডারার বা সুস্থ খুনি, এরপর মেকানিক্স অফ আনরিলায়েবিলিটি, তারপর ডায়াগনজিং দ্য ম্যাডনেস বা উন্মাদনা নির্ণয়, শেষে থাকছে সিম্বলস অফ গিল্ট এবং চমকে দেওয়া দ্য হিস্টোরিক্যাল হার্টবিট। চলুন শুরু করা যাক। পর্ব ১, দ্য সেইন মার্ডারার, আ প্যারাডক্স অফ মোটিভ। এখানেই লুকিয়ে আছে গল্পের সেই অদ্ভুত মনস্তাত্ত্বিক টানাপড়েন। এডগার অ্যালান পোর খুব বিখ্যাত একটা সাহিত্যিক তত্ত্ব আছে, ইউনিটি অফ এফেক্ট। এর মানে হল গল্পের প্রত্যেকটি শব্দ একটা নির্দিষ্ট আর তীব্র আবেগ তৈরি করতে কাজ করবে। আর এই গল্পের ক্ষেত্রে সেটা হলো ক্রমশ বাড়তে থাকা আতঙ্ক। চারদিক থেকে বন্ধ থাকা একটা অন্ধকার ঘরের ক্লাস্ট্রোফোবিক পরিবেশ মূলত পাঠককে বর্ণনাকারীর ওই বিচ্ছিন্ন আর ক্ষয়িষ্ণু মানসিক অবস্থার সাথে একদম শক্তভাবে বেঁধে ফেলে। পর্ব ২, মেকানিক্স অফ আনরিলায়েবিলিটি, বিল্ডিং দ্য পিরামিড। এবার আমরা গল্পের কাঠামোগত স্তরে প্রবেশ করছি। এখন সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হল গল্পের প্রতিটি পর্যায় কিভাবে বর্ণনাকারীর মানসিক পতনের নিখুঁত আয়না হিসেবে কাজ করে। একদম শুরুর সেই আত্মরক্ষামূলক অস্বীকার বা ডিফেন্সিভ ডিনায়েল থেকে শুরু করে ৮ রাতের এক অদ্ভুত রিচুয়াল এবং শেষে পুরোপুরি সাইকটিক ব্রেকডাউন বা মানসিক ভারসাম্য হারানো। পুরো মনস্তাত্ত্বিক অবক্ষয়টা কাঠামোগতভাবে কত চমৎকারভাবেই না ফুটে উঠেছে। পর্ব ৩, ডায়াগনোজিং দ্য ম্যাডনেস, দ্য ক্লিনিক্যাল মাইন্ড। চলুন এবার বিষয়টাকে একটু ফরেন্সিক আর বস্তুনিষ্ঠ দৃষ্টিকোণ থেকে দেখি। বর্ণনাকারীর আচরণের গভীরে কিন্তু প্যারানয়েড সিড্রোফ্রেনিয়া বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার মানে ওসিডির মতো গুরুতর সমস্যা লুকিয়ে আছে। একটু ভাবুন, টানা ৮ রাত ধরে বৃদ্ধের ওপর ঘড়ির কাঁটা মেপে নজরদারি চালানো, এটা পরিষ্কারভাবে ওসিডির লক্ষণ। আবার স্বর্গ বা নরকের শব্দ শোনার যে দাবি সে করছে, সেটা মূলত মারাত্মক সিড্রোফ্রেনিক ডিলিউশন বা ভ্রান্তির খুব স্পষ্ট প্রমাণ। এখানে একটা দারুণ মনস্তাত্ত্বিক ব্যাপার কাজ করছে, যাকে বলে দি ইলিউশন অফ ট্রান্সপ্যারেন্সি বা স্বচ্ছতার ভ্রম। এটা এমন একটা ভ্রান্ত বিশ্বাস যেখানে মানুষ ভাবে তার ভেতরের লুকানো অপরাধবোধ বা মানসিক অবস্থাটা বাইরের মানুষ খুব সহজেই বুঝে ফেলছে। ঠিক এই ভ্রমের কারণেই বর্ণনাকারী অযৌক্তিকভাবে বিশ্বাস করে বসে যে পুলিশের কর্মকর্তারাও ওই কান ফাটানো হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছে এবং তাকে নিয়ে স্রেফ মজা করছে। এখানে বর্ণনাকারীর ভ্রান্তি আর ক্লিনিক্যাল বাস্তবতার একটা চমৎকার বৈপরীত্য আছে। একদিকে সে খুব গর্ব করে বলছে যে তার শ্রবণশক্তি নাকি অতি মানবিক মাত্রায় প্রখর, আর সে প্রচণ্ড সাবধানী। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের বাস্তবতা হল সে আসলে মারাত্মক অডিটরি হ্যালুসিনেশন বা শ্রুতিভ্রমের শিকার। আর এই হ্যালুসিনেশনই কিন্তু শেষ পর্যন্ত তাকে তার অপরাধ স্বীকার করতে বাধ্য করে। গল্পের একদম শুরুর দিকের একটা বিখ্যাত উক্তি খেয়াল করুন। ট্রু, নার্ভাস, ভেরি ভেরি ড্রেডফুলি নার্ভাস। আই হ্যাড বিন অ্যান্ড অ্যাম, বাট ওয়াই উইল ইউ সে দ্যাট আই অ্যাম ম্যাড? এই বাক্যটার গঠন এতটাই এলোমেলো আর দ্রুতগতির যে এটা সরাসরি বর্ণনাকারীর অস্থির আর বিশৃঙ্খল মানসিক অবস্থার প্রমাণ দেয়। সাহিত্য নিজেই যেন এখানে ক্লিনিক্যাল ডায়াগনোসিসের ভেতর প্রাণ প্রতিষ্ঠা করে দিয়েছে। পর্ব ৪, সিম্পলস অফ গিল্ট, দ্য আই অ্যান্ড দ্য হার্ট। অন্ধকারে জেগে ওঠা আতঙ্কিত বৃদ্ধের এই দৃশ্যটায় ওই শকুনের চোখ বা ইভিল আইকে কিন্তু কোনো শারীরিক হুমকি হিসেবে দেখানো হয়নি, বরং এটা হলো নজরদারি আর মৃত্যুর একটা প্রতীকী মাধ্যম। বর্ণনাকারী মূলত নিজের
ইগো বা অহংকারকে রক্ষা করতেই এই চোখটাকে ধ্বংস করতে বাধ্যবোধ করে। তার মনে হচ্ছিল এই চোখটা যেন সারাক্ষণ তার নিজের মৃত্যু আর অপরাধের হিসাব রাখছে। আর এই বিষয়টা খুব দারুণভাবে তুলে ধরে লণ্ঠন থেকে বেরিয়ে আসা ওই একক আলোর রশ্মিটা। এটা বর্ণনাকারীর অন্ধ একগুয়েমে বা মনোম্যানিয়াকে স্পষ্ট করে। পুরো ঘরে অন্ধকার রেখে শুধু বৃদ্ধের চোখটাকে আলোকিত করছে এই একটা মাত্র আলোর রশ্মি। তার মানে এই অন্ধ আবেগ বৃদ্ধের বাকি মানবিক সত্তাকে বর্ণনাকারীর মন থেকে পুরোপুরি মুছে ফেলেছে। এবার অপরাধবোধের এই শব্দময় প্রেক্ষাপট নিয়ে একটু ভাবা যাক। মেঝের নিচ থেকে হৃৎপিণ্ডের যে স্পন্দন শোনা যাচ্ছিল, সেটা কি নিছকই উন্মাদনার একটা রূপ, নাকি তা আসলে কাঠুরে পোকা বা ডেথ ওয়াচ বিটলসের টিকটিক শব্দ? ১৯ শতাব্দীর লোককাহিনী অনুযায়ী এই পোকার শব্দকে মৃত্যুর পূর্বাভাস ভাবা হতো। হয়তো সেই জৈবিক বাস্তবতাকেই তার উন্মাদনা আর অপরাধবোধ একটা স্পন্দিত হৃৎপিণ্ডের শব্দে বিকৃত করে তুলেছিল। পর্ব ৫, দ্য হিস্টোরিক্যাল হার্টবিট, ট্রু ক্রাইম অরিজিনস। চলুন এবার দেখি বিষয়টা কিভাবে বাস্তবের সাথে মিলে যায়। ১৮৩০ সালের স্যালেম মার্ডার কেস, মানে ক্যাপ্টেন জোসেফ হোয়াইটের খুনের ঘটনার সাথে এই গল্পের প্লটের সুস্পষ্ট মিল রয়েছে। সেখানেও একজন বয়স্ক ধনী মানুষকে ঘুমন্ত অবস্থায় খুন করা হয়েছিল। এই মামলায় প্রসিকিউটর ড্যানিয়েল ওয়েবস্টারের সেই বিখ্যাত ট্রায়াল স্পিচটা মনে করার মতো, যেখানে তিনি বলেছিলেন গিল্টি সোল বা অপরাধী আত্মা কিভাবে নিজের গোপন কথা ফাঁস করে দেয়। এর সাথে পোয়ের গল্পের একটা সরাসরি এবং ফরেন্সিক মিল পাওয়া যায়। কাল্পনিক হৃৎপিণ্ডের শব্দে প্রায় বধির হয়ে বর্ণনাকারী পুলিশের কাছে ফ্লোরবোর্ড সরিয়ে স্বীকারোক্তি দিচ্ছে। এই দৃশ্যটা আমাদের একটা চিরন্তন নৈতিক থিমের দিকে নিয়ে যায়, আর তা হল প্রকৃত ন্যায় বিচার আসলে একটা অভ্যন্তরীণ অবধারিত বিষয়। অপরাধ যত নিখুঁতভাবে করা হোক না কেন, মানুষের অবচেতন মন ঠিকই তার স্বীকারোক্তি আদায় করে ছাড়বে। নিজের ভেতরের এই শাস্তি থেকে পালানোর কোনো উপায় নেই। আলোচনার একদম শেষে এসে একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই। বিবেকের এই ডেথ ওয়াচ টিকিং কি সর্বজনীন মানবীয় বৈশিষ্ট্য? আমাদের ভেতরের সবচেয়ে অন্ধকার প্রবৃত্তি আর লুকানো অপরাধবোধ কি সত্যিই চিরকাল সমাহিত থাকতে পারে, নাকি একদিন ঠিকই তা মাটি ফুঁড়ে বেরিয়ে আসবে? এই অমীমাংসিত প্রশ্নটি আজ ভাবনার